বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গোটা বাংলা তখন উত্তাল। সেই উত্তাল সময়ে এক কিশোর, কতই বা বয়স তার, বছর 10, স্বদেশী মিছিলে যোগ দিয়ে পিকেটিং করছিল। পিকেটিং করার অপরাধে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। নিজের পরিচয় গোপন রাখতে নতুন নাম নিলেন তুলসী দাস। খোয়া গেল পিতৃদত্ত নাম হেমেন্দ্রচন্দ্র। তিনি পেশায় ছিলেন দুঁদে আইনজীবী, কিন্তু নেশায় ছিলেন আজন্ম শিল্পী। ওকালতির নিরাপদ জীবন ছেড়ে তাই বেছে নিয়েছিলেন গান, অভিনয় আর নাটকের অনিশ্চিত এক জগৎকে। একদিকে তিনি ওস্তাদ জমিরুদ্দিন খাঁর কাছে তালিম নেওয়ার দক্ষ সুরকার, অন্যদিকে শম্ভু মিত্রের বহুরূপীতে নাট্য আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ, যার কলমে তেভাগা আন্দোলনের সংগ্রাম থেকে শুরু করে দুর্ভিক্ষের নিদারুণ হাহাকার ধরা দিয়েছিল ছেঁড়া তার কিংবা পথিকের মতো কালোজয়ী নাটকে। রংপুরের সেই জমিদার নন্দন থেকে কলকাতার পেশাদারী রঙ্গমঞ্চ কাঁপানো এই বহুমুখী প্রতিভা তুলসী লাহিড়ীর জীবন ও সৃষ্টি নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। চলুন ফিরে দেখা যাক বিংশ শতাব্দীর সেই উত্তাল দিনগুলো এবং এক অমর নাট্যকারের লড়াইয়ের ইতিহাস। বিংশ শতাব্দীর 40-এর দশকে বাংলা নাট্য সাহিত্য তথা নাট্য আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ ছিলেন তুলসী লাহিড়ী। বাংলা নাট্য সাহিত্যে তুলসী লাহিড়ীর অবদান বিশেষ আলোচনার দাবি রাখে। তাঁর নাটকগুলিতে জীবন্তভাবে ধরা দিয়েছে যুদ্ধ, মন্বন্তর এবং দেশভাগের নিদারুণ ছবি। 40-এর দশকে সমস্ত বাংলা জুড়ে যে আর্থসামাজিক ও রাজনৈতিক টালমাটাল অবস্থা এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার আঁচ এসে পড়েছিল নাট্যকার তুলসী লাহিড়ীর মনেও। তাঁর লেখা দুঃখীর ইমান, ছেঁড়া তাঁর, মাটির ঘর ইত্যাদি নাটকগুলি আজও বাংলা সাহিত্যের এক উজ্জ্বল সম্পদ। তিনি একাধারে একজন অভিনেতা, পরিচালক এবং নাট্যকার ছিলেন। পেশাদারী রঙ্গমঞ্চের সঙ্গীত পরিচালক হিসেবেই তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। এরপরে হীরেন বসুর পরিচালনায় চুপ নামে একটি নির্বাক ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এছাড়াও ঠিকাদার, চোরাবালি, বিজয়িনী, সোনার সংসার, পরশমণি, মায়া কাজল ইত্যাদি ছবিতেও তিনি অভিনয় করেছেন। তাঁর লেখা নাটক অবলম্বনে 16টি ছায়াছবি নির্মিত হয়েছে। মোট 15টি পূর্ণাঙ্গ নাটক এবং 13টি একাঙ্ক নাটক রচনা করেছেন তুলসী লাহিড়ী। 1897 সালের 7 এপ্রিল অধুনা বাংলাদেশের রংপুর জেলার গাইবান্ধার অন্তর্গত নলডাঙ্গার বিখ্যাত জমিদার বংশে তুলসী লাহিড়ীর জন্ম হয়। তাঁর বাবার নাম সুরেন্দ্রনাথ লাহিড়ী এবং মায়ের নাম শৈলবালা দেবী। তাঁদের 3 পুত্র ও 4 কন্যার মধ্যে তুলসী ছিলেন জ্যেষ্ঠ পুত্র। তাঁর আসল নাম ছিল হেমেন্দ্রচন্দ্র। তাঁর বাবা সুরেন্দ্রনাথ পেশায় রংপুরের ডিমলা এস্টেটের ম্যানেজার ছিলেন এবং তার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। কর্নেট বাদক হিসেবে তাঁর বেশ নামডাক ছিল। 1920 সালে পাবনার মুরলীমোহন গোস্বামীর কন্যা শান্তি দেবীর সঙ্গে বিবাহ হয় তুলসী লাহিড়ী। রংপুর ন্যাশনাল স্কুলে প্রাথমিক পড়াশোনা সম্পন্ন হয় তুলসী লাহিড়ী। এই সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রবলভাবে জড়িয়ে পড়ে সমস্ত বাংলা। তখন স্বদেশীদের সমর্থনে পিকেটিং করার অপরাধে স্কুল থেকে বিতাড়িত হন তিনি, আর সেই কারণেই তাকে তুলসী নাম দিয়ে অন্য স্কুলে ভর্তি করা হয়। কলকাতার সারদাচরণ ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তুলসী লাহিড়ী। অনেকে বলেন, যেহেতু তার প্রপিতামহ কাশীকান্ত লাহিড়ী কোচবিহার রাজ এস্টেটের দেওয়ানি করার সুবাদেই কোচবিহার রাজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তুলসী লাহিড়ী। স্কুলের খাতায় তার নাম ছিল তুলসী দাস লাহিড়ী। বঙ্গবাসী কলেজ থেকে আইএসসি পাশ করে রংপুর কলেজে ভর্তি হন তিনি
এবং সেই কলেজ থেকেই বিএ পরীক্ষাতেও পাশ করেন তিনি। এরপর কলকাতায় এসে একই সঙ্গে স্নাতকোত্তর এবং আইন পড়তে শুরু করেন তুলসী লাহিড়ী। অবশেষে রিপন কলেজ থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি, কিন্তু স্নাতকোত্তরের পরীক্ষা আর দেওয়া হয়নি তার। প্রথাগত পড়াশোনার পাশাপাশি ঠাকুরদাদা শিবচন্দ্র লাহিড়ীর মাধ্যমেই ছোটবেলায় রাজ গায়িকা তারাবাইয়ের কাছে সঙ্গীত শিক্ষার তালিম নেন তুলসী লাহিড়ী। পরে তারাবাইয়ের প্রেরণায় এবং উৎসাহে তুলসী লাহিড়ী লখনৌয়ের মরিস কলেজ থেকে সঙ্গীত শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। ওস্তাদ খেলাফত হোসেনের কাছেও তালিম নিয়েছিলেন তিনি। রংপুরেই প্রখ্যাত অভিনেতা তারাপ্রসন্ন সান্যালের কাছে নাট্যাভিনয়ের হাতে খড়ি হয় তুলসীর। 1928 সালে কলকাতার আলিপুর কোর্টে আইন অভ্যাস শুরু করেন তুলসী লাহিড়ী। ওকালতি করলেও তার আসল নেশা ছিল গান আর অভিনয়। 1929 সালে তুলসী লাহিড়ীর লেখা দুটি গান বিখ্যাত গায়ক জমিরুদ্দিন খাঁ HMV থেকে রেকর্ড করেছিলেন, যা পরে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁরই এক বন্ধু বিমল গুপ্ত তাকে পরামর্শ দেন আইন ব্যবসা ছেড়ে সম্পূর্ণ গানের জগতে মনোনিবেশ করতে। 1930 থেকে 1939-এর মধ্যে HMV, কলম্বিয়া এবং মেগাফোন কোম্পানির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। এরই মাঝে 1928 সাল থেকে 1934 সাল পর্যন্ত HMV-তে তুলসী লাহিড়ীর লেখা গানই গেয়েছেন কমলা ঝরিয়া, রাজলক্ষ্মী, আব্বাস উদ্দিন, জ্ঞানেন্দ্র মোহন গোস্বামী প্রমুখ বিখ্যাত সব সঙ্গীতজ্ঞরা। 1934 সালে HMV সংস্থার কাজ ছেড়ে তুলসী লাহিড়ী যোগ দেন কলম্বিয়া রেকর্ড কোম্পানিতে। এই সময় রাধারানী দেবী, উত্তরা দেবী, উমা দাস তাঁরই পরিচালনায় গান গেয়েছেন। পেশাদার রঙ্গমঞ্চের সঙ্গে তাঁর প্রথম কাজের সূত্রপাত হয় সঙ্গীত পরিচালনার মাধ্যমেই। 1930 সালে আর্ট থিয়েটারে রবীন্দ্রনাথের চিরকুমার সভা নাটকে অভিনয় করেন তিনি। সেই নাটকের প্রথম অভিনয়ের দিন স্বয়ং রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। স্টার থিয়েটারের পরিচালক অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের অধীনে স্বয়ংবরা নাটকে সঙ্গীত পরিচালনার ভার পান তুলসী লাহিড়ী। এরপরে পোষ্যপুত্র ও মন্দির নাটকেও সুরারোপ করেন তিনি। চলচ্চিত্র জগতেও বহু ছবিতে অভিনয় করেছেন তুলসী লাহিড়ী। হীরেন বসুর পরিচালনায় নির্বাক ছবি চুপে প্রথম অভিনয় করেন তিনি। তারপর যমুনা পুলিনে নামে একটি ছবির কাহিনীকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। তাঁরই কাহিনী অবলম্বনে প্রায় 16টিরই বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই সময়। তুলসী লাহিড়ী নিজে মোট 11টি ছবি পরিচালনা করেছেন। ঠিকাদার, বেজায় রগর, চোরাবালি, সোনার সংসার, বিজয়িনী, জীবন সঙ্গিনী, পরশমণি, অভিনয়, রিক্তা, পথিক ইত্যাদি ছবিগুলিতে কখনো সুরকার, গীতিকার, আবার কখনো অভিনেতা হিসেবে কাজ করেছেন তুলসী লাহিড়ী। 1933 সালে যমুনা পুলিনে ছবি নির্মিত হওয়ার পরে তিনি যোগ দেন কালী ফিল্ম স্টুডিওতে এবং সেখানে মণিকাঞ্চন নামে একটি কমেডি ছবির সংলাপ ও চিত্রনাট্য লেখেন। তারপরে একে একে শ্রী ভারতলক্ষ্মী ফিল্মস, ইস্ট ইন্ডিয়া ফিল্মস ইত্যাদি সংস্থায় কাজ করতে থাকেন তিনি। সোনার সংসার ছবিটি এই ইস্ট ইন্ডিয়া ফিল্মসেরই প্রযোজনা। সুশীল মজুমদারের পরিচালনায় ফিল্ম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রযোজনায় তুলসী লাহিড়ীর বিখ্যাত নাটক মায়ের দাবি অবলম্বনে রিক্তা নামে একটি অসাধারণ চলচ্চিত্র তৈরি হয়। 1938 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শক আনুকূল্য পেয়েছিল বেশ ভালো। টানা 4 সপ্তাহ চলেছিল এই ছবিটি। তার মধ্যে অনেকগুলি শোতে দর্শক আসন পরিপূর্ণ হয়ে যায়। এরপরে 1947 সালে আবার তুলসী লাহিড়ীর দুঃখীর ইমান নাটকটি অবলম্বনে সুশীল মজুমদারের পরিচালনায় মুক্তি পায় সর্বহারা নামে একটি ছবি। এক তীব্র সমাজবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি তাঁর নাটকগুলি রচনা করেছিলেন। সমকালীন যুদ্ধ, দাঙ্গা, অনাহার, দুর্ভিক্ষ তার নাটকে রূপ পেয়েছে।
পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অসারতা প্রমাণ করার এক সুপ্ত ইচ্ছা লক্ষ্য করা যায় তাঁর নাটকগুলির মধ্যে। গ্রাম বাংলার দরিদ্র মানুষগুলির জীবন যে কিভাবে 50-এর মন্বন্তরের করাল গ্রাসে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তুলসী লাহিড়ীর লেখা দুঃখীর ইমান নাটকটি যেন তাঁরই প্রমাণ। 1941 সালে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রথম তুলসী লাহিড়ীর মায়ের দাবি নাটকটি বাণিজ্যিকভাবে পেশাদারি মঞ্চে উপস্থাপন করেন। তার কয়েক বছর পরে 1946 সালে শিশির ভাদুড়ী মঞ্চস্থ করেন দুঃখীর ইমান নাটকটি। 1949 সালে বহুরূপীর প্রযোজনায় মঞ্চস্থ হয় তার পথিক নাটকটি এবং সেই বহুরূপী থেকেই শম্ভু মিত্রের পরিচালনায় ছেঁড়া তার নাটকটি মঞ্চস্থ হয় 1950 সালে। এছাড়া তুলসী লাহিড়ীর লেখা বাংলার মাটি নাটকটি মঞ্চস্থ হয় 1956 সালে সবিতাব্রত দত্তের প্রযোজনায়। তুলসী লাহিড়ী মোট 15টি পূর্ণাঙ্গ নাটক এবং 13টি একাঙ্ক নাটক লিখেছিলেন। এছাড়াও তাঁর লেখা দুটি বিখ্যাত গান হল ভুলো না রেখো মনে বাঁচবে যতকাল এবং কুল মজালি ঘর ছাড়ালি পর করালি আপনজনে। ঠিকাদার, গৃহপ্রবেশ, অন্তরিক্ষ ইত্যাদি ছবির কাহিনীও লিখেছিলেন তুলসী লাহিড়ী। তুলসী লাহিড়ীর লেখা অন্যান্য বিখ্যাত পূর্ণাঙ্গ নাটকগুলি হল লক্ষ্মীপ্রিয়ার সংসার, ভিত্তি এবং পরীক্ষা। এছাড়া নাট্যকার, নববর্ষ, নায়ক, গ্রিনরুম, ওলটপালক, চৌর্যানন্দ, দেবী ইত্যাদি তাঁর লেখা বিখ্যাত সব একাঙ্ক নাটক। 1959 সালের 22 জুন তুলসী লাহিড়ীর মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।